বোম্বাইয়ের তলোয়ার কেন্দ্র হলো নাবিকদের সংগ্রামী কমিটির ঘাঁটি। সেখান থেকে সাংকেতিক বেতার বার্তায় ছুটল নির্দেশ প্রতিটি জাহাজের প্রতিটি নাবিকের কাছে, যদি দেশকে ভালোবাসো, যদি সাম্রাজ্যবাদকে ঘৃণা করো, তবে 18 ফেব্রুয়ারি 1946 নৌবহরের হরতালে সামিল হও। খাইবার জাহাজ তখন ছিল আরব সাগরের মাঝে, যাচ্ছিল করাচি। সেখানেও পৌঁছল এই সংগ্রামের বার্তা, বাতাসে ভেসে আকাশের খিলানে প্রতিধ্বনি তুলে 18 ফেব্রুয়ারি বেলা 2:15 সর্বাত্মক হরতাল। সময় দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে অস্ত্র ঢেকে রেখে হাত তুলে দাঁড়াবেন, নইলে মেশিন গান চালিয়ে আপনাদের 3 জনকেই শেষ করে দেবো। Stand back, you damn mutineers, or I'll blow your brains out. রানা সাদুল সিং, এ কি করলে? তুমি ভারতীয় নৌবহরের নামে কলঙ্ক লেপন করলে। নাম অস্ত্রাগারে যাওয়ার চেষ্টা করো। সাদুল সিং, আমি হুকুম দিচ্ছি এই মুহূর্তে টারেট থেকে নেমে এসো। অস্ত্র ফেলে দিন বলছি, নইলে দেখলেন তো মেরে ফেলবো। চলুন, আপনারা চলে যান এখান থেকে। দয়া করে কথার সঙ্গে স্যার বলবো। ইয়েস স্যার। এসব কি হচ্ছে? লকআপে পাঠাচ্ছি। পাগল হয়েছেন? ওদের এক্ষুনি মেরে ফেলা উচিত, এক্ষুনি। বন্দীকে মারবে, লজ্জা করে না? বিদ্রোহের সময় অফিসারদের বাঁচিয়ে রাখবেন। এটা বিদ্রোহ নয়, ধর্মঘট। নিয়ে যাবেন। চলেন। 1 মিনিট। আপনাদের কাঁধের ওই এপোলেট গুলো, ওগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? খুলে দিয়ে যান। কেন? কারণ আপনারা আর অফিসার নন। बाबू, हमारा देश है पुण्य भूमि। जिस देश में गंगा बहती है और जिस देश में वही गंगा माई की आदमी लोग भजन पूजन भी करते हैं, उसी देश का आदमी हम लोग रिलीजन आई मीन धर्म हमारे शरीर मने सटे मिसे आछे, धर्म ही हमारा ट्रेडिशन। इसीलिए हम पुराण से शुरू कर रहा है। बाबूरा सब रामायण महाभारत पढ़िए से तो राम सीतार गोप्पो सुनिए तो। हाँ बाबू, और राम सीता रामायण को हीरो और हीरोइन आते। हाँ बाबू, हमें उधर छोड़े दिए। एक तो ऑर्डिनरी आदमी नहीं आदमी नहीं, एक तो राक्षस का कहानी सुना बे, उसका नाम है मारीच। हाँ बाबू, वही मरीच की स्टोरी लेकर आज का खेला। लेकिन सिर्फ पुराण से तो सबके के मजा नहीं आएगी। দেশের কল্যাণে প্রাণ দিতে সবারই প্রস্তুত থাকা উচিত, এই বোধ আমার আছে ম্যাকি। কিন্তু দেশের কল্যাণ কোন পথে সে বিষয়ে আমার পৃথক চিন্তা থাকতে পারে। আর আমাদের ডেমোক্রেসি নিশ্চয়ই প্রতিটি নাগরিককে চিন্তার স্বাধীনতা দিয়েছে ম্যাকি। আমিও হয়তো ভয় পাই, যুদ্ধ জিনিসটাকে আমি এড়িয়ে যেতে চাই। কিন্তু তুমি বিশ্বাস করো ম্যাকি, শুধু নিজের কথা ভেবে নয়, গোটা দেশের কথা ভেবে প্রয়োজন হলে পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশটার নাম মুছে দিতে হবে। তুমি শুধু আমাদের দেশের সম্মানের কথাটাই ভাবছো ম্যাকি। আর যে দেশটার মানুষগুলো তাদের স্বাধীনতার জন্য লড়ছে, তাদের পথটা তাদেরই বেছে নিতে দাও না। গণতন্ত্রের মহিমা প্রতিষ্ঠিত করার পবিত্র কর্তব্য আমাদের। मेरी बाबा 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 खाबा আমি খাবা সব খাবা। मेरी बाबा मेरी बाबा मेरी बाबा मेरी बाबा হোলিতে ভরবো যা হাতের কাছে পাবা। मेरी बाबा मेरी बाबा मेरी बाबा मेरी बाबा এখানে ওখানে আমি বসাবো রে খাবা। मेरी बाबा 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 সোনা চাই দানা চাই, सोना चाहिए दाना चाहिए सोना चाहिए दाना चाहिए কাবুলের চানা চাই, सोना चाहिए दाना चाहिए দুধ ঘি ছানা চাই, सोना चाहिए दाना चाहिए মিঠুরের পানা চাই, सोना चाहिए दाना चाहिए মোগলাই খানা চাই, सोना चाहिए दाना चाहिए মিহিসুরে গানা চাই, सोना चाहिए दाना चाहिए সবচেয়ে বেশি করে চাই বর্ষতা মানা চাই। আর
গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় ভিক্ষা নিয়ে যাও, ভিক্ষা নিয়ে যাও, কে নেবে গো সাহায্য, আর ভিক্ষা নিয়ে যাও, ভিক্ষা নিয়ে যাও, আনন্দেতে গাহাবে মেরি বাবার জয়। চিন্তার স্বাধীনতা, ডেমোক্রেসি। আমার বাবা ডেমোক্রেসির ওপর বাবার গবেষণা সব পড়েছি আমি, কিন্তু কিন্তু তার লেখা ডায়েরিটাও যে আমি পড়েছি। আমি কি করব? অনেক টাকা, কাজটা শুধু উদ্ধার করে আয়, সন্ধ্যেবেলা আসবি। এখন এই নে। কোন থেকে বেরোলো টিয়া, সোনার টোপর মাথায় দিয়া, কোথা থেকে এলো পাখি, কোথা গেল উড়িয়া। সব জানতে পাবে ইয়ার কাছে, ইয়া ইয়া ইয়া। সব জানতে পাবে ইয়ার কাছে, ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে, ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে, ইয়া ইয়া ইয়া। নুন খাও কি ঝাল খাও কি টক মিষ্টি খাও, চায়ের কাপে ক চামচ চিনি তুমি দাও, পেট ভরে খাও কি থাকো, পেটেতে কিল মারিয়া। প্রশ্ন যদি করণ তাহলে কিং করবং বলং, নিজেরং দোষেং মরং। গণতান্ত্রিক অধিকারের চাপটা সাবজেক্ট করা হয় রে, চাপটা সাবজেক্ট করা, যেন মাটির তলায় সঞ্চিত মোহর ঘোড়া ঘোড়া কত, মোহর ঘোড়া ঘোড়া, কিন্তু খরচা করতে গেলেই তোমায় ধরবে যে চোর বলে। তাই তো বলি গলা মেলাও গোল হরি বলে, হরি হরি গোল হরি বলে, হরি হরি গোল হরি বলে। তুমি দেখোই না ওস্তাদ কেমন মজা হয়, তুমি শুধু তোমার এই ডুগডুগিটা করে বাজাও দেখি ওস্তাদ। বাজাও, জোরে বাজাও। রে জাদু আসবে জাদু, সকল কবির গুরু হয়ে আমার বুকের ভেতর করছে দুরু দুরু। রামায়ণের মাঝে বাবা নেই কো কোনো ফাঁক, দাদু এসে সবার মাঝে জবাব দেবেন সব। অজ্ঞান জন মাগে শরণ, এসো হে জ্ঞানী পরম। অজ্ঞান জন মাগে শরণ, এসো হে জ্ঞানী পরম। গুচাও দিদা গুচাও সংশয়, গুচাও দিদা গুচাও সংশয়, দেখাও পুরাণ ধর্ম। অজ্ঞান জন মাগে শরণ, এসো হে জ্ঞানী পরম। জোরে গাও জোরে, বুড়ো কানে কালা আছে। এসো হে 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 এসো হে। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? এবারে ক্রঞ্চ দ্বীপে। ক্রঞ্চ দ্বীপ? সেইখান থেকে তো এইমাত্র এলু। ক্রঞ্চ দ্বীপে? তাতে এত আশ্চর্য হও কেন? আমাকে কি তোমাদের মতন পেয়েছ? আমার বেড়াতে যেতে কোনো পয়সা খরচ হয় না। তোমার ভারী মজা না? আমি ভালো হয়ে উঠলে আমাকে তোমার চালা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? হ্যাঁ, খুব মনে আছে। বেড়াবার এমন সমস্ত মন্ত্র আমি তোমায় শিখিয়ে দেবো না যে পাহাড় পর্বত অরণ্য কিছুই তোমায় ঠেকাতে পারে। এইসব কি পাগলের মতো আবল তাবল কথাবার্তা হচ্ছে? দেখো বাবা অমল, পাহাড় পর্বত অরণ্য এদের আমি ভয় করি না, কিন্তু তোমার এই বিষয়টি আর তার সঙ্গে সেই যদি কবিরাজটি আসে তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, আমি কিচ্ছু করবো না। কিন্তু যেই দিন আমি ভালো হব সেই দিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড় সমুদ্র কেউ আর আমাকে ঠেকাতে পারবে না। জি বাবা, কেবলই আমার যাই যাই করতে নেই, ওতে আমার মন বড্ড খারাপ হয়ে যায়। ক্রঞ্চদের কিরকম দিব আমাকে বলেন না ফকির? সে সে এক ভারী আশ্চর্য জায়গা। সে পাখিদের দেশ। হ্যাঁ, সেখানে মানুষ নেই। আর পাখিগুলো তারাও হাঁটে না, কথাও বলে না, তারা খালি গান গায় আর ওড়ে। বাহ কি চমৎকার!
সমুদ্রের ধারে? হ্যাঁ, সমুদ্রের দাঁড়ি তো। সব নীল রঙের পাহাড় আছে? সেই নীল রঙের পাহাড়িতে সব তাদের বাসা। আর সন্ধ্যেবেলায় যখন সূর্যাস্তের আলো এসে পড়ে, তার হাজার হাজার পাখি ঝাঁক বেঁধে তাদের সেই বাসায় ফিরতে থাকে, তখন সেই পাখির রঙে, আকাশের রঙে, পাহাড়ের রঙে সে যেন একেবারে একটা কাণ্ড হয়ে গেছে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ, ঝর্ণা না থাকলে চলে। সে একেবারে যেন যেন হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার সে কি নৃত্য! ওই নুড়িগুলোকে ঠুমঠাং করে বাজাতে বাজাতে একেবারে কলকল কলকল ঝরঝর ঝরঝর করতে করতে লড় করে সমুদ্রে পড়ছে। কোন কবিরাজের বাপের সাধ্যি নেই তাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারে। জানো বাবা অমল, ওই পাখিগুলো আমাকে যদি এই তুচ্ছ একটা মানুষ মনে করে এক ঘরে করে না রাখতো, তাহলে তাদের সেই হাজার হাজার বাসার পাশে আমি একটা বেশ বাসা বেঁধে আর দিন রাত্রির ওই সমুদ্রের ঢেউ দেখে দেখে দিন কাটিয়ে দিতুম। আমি যদি পাখি হতুম তাহলে? তাহলে কিন্তু এটা বড় মুশকিল হতো। কেন? আমি শুনেছি তুমি দইওয়ালাকে বলেছো যে তুমি নাকি বড় হয়ে দই বিক্রি করতে শিখবে। তা তোমার ওই ব্যবসাটা তো পাখিদের মধ্যে তেমন জমতো না। আমার মনে হয় ওতে তোমার খানিক লোকসান হতো। তা হতো হতো। তোমরা দেখছি আমাকে শুদ্ধ খেপিয়ে দেবে, আমি চলবো। আমার সেই দইওয়ালা এসে চলে গেছে। হ্যাঁ, তা গেছে বই কি বাবা। তোমার শখের ফকিরের তলপি পায় ওই ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার পেট চলবে না। হ্যাঁ বাবা, সে তোমার জন্য এক হাত দই রেখে গেছে। হ্যাঁ, আর বলে গেছে ওই যে আজকে তাতে গ্রামে তার বোনঝির বিয়ে, সেই জন্য কলমি পাড়ায় বাসি ফরমাস দিতে যাচ্ছে। আজকে সে খুব ব্যস্ত আছে। মা, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝির বিয়ে দেবে। তাহলে তো বড় মুশকিল হলো দেখছি। হ্যাঁ, সে বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নলো, তার লাল জুড়ে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো করে ধুয়ে নতুন মাটির ঘরে খানা শুদ্ধ দুধ খাওয়াবে তোমাকে। হ্যাঁ, তারপরে সে সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। এ তো তোফা বউ একেবারে, খাসা বউ। আমি যে ফকির মানুষ, আমারই কিরকম একটু লোভ হচ্ছে। তুমি কিছু ভেবো না বাবা, ও এবারকার মতন একটা বিয়েও দিয়ে দিক। আমি তোমায় বলছি, তোমার যখন দরকার হবে না, ওর ঘরে কোনোদিন বঞ্জির অভাব হবে না। তোমাকে নিয়ে আমি চলবো, আমার কাজ আছে। ফকির পিসেমশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? হ্যাঁ, আমি শুনেছি সে চিঠি রওনা হয়েছে, সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে? হ্যাঁ, সেই পথেই তো। তুমি তো সব জানো দেখছি। আমি সব জানি ফকির। তাই তো দেখছি, কিন্তু তুমি কি করে জানলে গো বাবা? তা আমি জানি, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেকদিন আগে, কিন্তু কতদিন সে আমার মনে পড়ে না। বলবো? হ্যাঁ, বলো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাক করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন, কত রাত ধরে সে একলা কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে পুড়িয়েছে, সেই বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবলই কাদা খোঁচে লাশ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতরে ভারী খুশি হয়ে উঠছে। বাবা, আমার নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও যেন একটু একটু দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ বাবা, জানি বই কি, আমি তো তার দরজায় রোজ ভিক্ষে নিতে যাই। বাহ, সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব, পারবো না যেতে? হ্যাঁ, কেন পারবে না?
তবে তোমায় হয়তো বাবা ভিক্ষে চাইতে হবে না, তিনি তোমায় যা দেবার সব অমনি দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষে চাইবো, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? হ্যাঁ, সে বাবা খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু কিন্তু তুমি কি ভিক্ষে চাইবে অমল বাবু? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাক ঘরে হড় করা করে দেন, আমি এমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। তাই করো বাবা, তাই করো। তুমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেরিও। অত ভাগা রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়াতে পারো না? কোনগুলো সামনে থেকে সরে দাঁড়াতে হয়, তাও জানো না? কফিকে জমি আছে তোমার, তাই গরু আছে, ধান বাগান আছে, পড়াশোনা আছে, নেই? তাহলে তোর করতে হচ্ছে বাধা তো। হ্যাঁ, তাহলে পুলিশে খবর দেবো, বলবো মানে কমই নেই 10টি বছর, এতেও ভুল পাবে। হ্যাঁ, বলে বলে এই সুন্দরী ঘুম ভাঙিয়েছিল নাকি? আমি লাখের যোগদান বন্ধুরা আমার 90টা গরু বেড়া হয়েছে মহামুদায়, এই গ্রামের ফটো ডাক্তার কোথায় তাকে বলতে পারো? ওর কথায় না দেখে নিতে পারো, তাহলে রোগী বাড়িটা ভেঙে আমি পুরো করে দেবো। আপনি তো আমার কাছে আসেনি, ভালো সরকারি মদ ছাড়া বেআইনি মদ নামে না, তাহলে বেআইনি কাজ করে তাদের দলে ভেড়া থাকে, আমি নিচে মরে যাবো। তাহলে যদি পূর্ণ করতে হয় তাও করি আমি সম্পূর্ণ আইন সম্মত। কেমন আছে? আমি একটি রাহুলের যোগদান বন্ধুরা আমার 90টা গরু বেড়া হয়তো মদ দেয়। আপনি তো মনে হয় ভুল ঠিকানা এখন মানে মানে কেটে বলুন নাকি? তুমি আলোতে ডাক্তার তো, আমি বুঝতে পারছি সারা দেশ রাস্তায় বন্ধুরা আগে খুঁজি পাবার জন্য বন্ধুরা বলছে তার গরু তাই আমাদের মদ চায়, অন্তর্ণ করলে এই কথা কিছু বুঝতে পারছে। খুব বলেছি, খুব বলেছি, আপনি একটু দাঁড়ান, আমি লিখে দিই। হ্যাঁ, বসে ঠিক আছে, তোর পাওনা কমটা তুমি লাভ করে দিয়ে দিতে। তোমার কত পুলিশ ডাকো, দেখি করে ডাকো, একটা কাজ আপনার দুটো পুলিশ ডাকো। পুলিশদের আমি পছন্দ করছি, ওদের লম্বা লম্বা পা আর একটা পায়ে 5-5টা করে আঙুল, বলে যে আইন শৃঙ্খলা বজায় রাখে। আর আইন শৃঙ্খলা আমি পছন্দ করি, এই যে শৃঙ্খলা, এই যে পশুটা বাবা বাংলা মায়ের চরণাম নেই তো আমার সোনা বাংলা। এই যে মন তো হল বিয়ে করতে মন চায় না, বলো তোমার কথাই শুনি, বলো।
দুপুরবেলা ডাল ভাত দেয়, কি কথা বলবো, ওই মাঝে মধ্যে চিকে ফোটা তরকারি একটু দেয় একটু বলে নেই। সুন্দরবনের ভোমা। কে ভোমা? ভোমা কে? ভোমার বয়স যখন 16 তখন সে এসেছিল বন হাসিল করতে। বাপ মা দুটো ছোট ভাই। সুন্দরবন। হাত হোক বাবু, ভোমা শুলো। বন হাসিল, সুন্দরবন। আজকের প্রধান বক্তা ডক্টর সর্বাঙ্গ সুন্দর সুন্দরাইয়া, চিফ ইকোনমিক অ্যাডভাইজার, সুন্দরবন প্ল্যানিং কমিশন। জাতীয় উপার্জনের নিম্নমুখী গতি, চাহিদা ও যোগানের ভারসাম্যের পরিপ্রেক্ষিতে ভোমার বয়স তখন সে ঘন্টা একা জায়গা ফেলতো, দুজনের সারাদিনে সে গাছ ফেলতে পারত না। সঞ্চয়ের মূল্য মানে যে তারতম্য দেখা যায় তার সামগ্রিক সমষ্টিগত সমীকরণ। ভোমার বয়স যখন 72 তখন সে 2 কিলো চালের ভাত খেতে পারত। বৈদেশিক বাণিজ্যের অসম প্রতিযোগিতা অপ্রত্যাশিত ভাবে। ভোমার এখন বয়স নেই, ভোমা মরে গেছে। মূলধন বিনিয়োগের অতিরিক্ত হ্রাস বৃদ্ধি। ভোমার মা মরেছিল সাপের কামড়ে, বাপকে কুমিরে টেনে নিয়ে গেছে ভোমার চোখের সামনে। ছোট ভাইটা লোনা জলে তেঁতুল মিশিয়ে খাওয়া সহ্য করতে না পেরে পেটের ব্যায়াম হয়ে গেল। সুদের হারের অবশ্যম্ভাবী ঊর্ধ্বগতি। ডান চোখটা কারা, ডান গালে এক কামলা মাংস নেই গর্ত, সে বাচ্চা বেঁচে নেই, পড়েছে ভোমা তার ভাইয়ের কুড়ুলের কোপে। লগ্নিকৃত আমানতের অসম বন্টনের পটভূমিকায় আমার পরের ভাইটা আজও বেঁচে আছে। রাঙা বিলিয়ার সর্দার পাড়ায় থাকে, জমি নেই, ক্ষেত মজুর, বছরে 90 দিন কাজ পায়, দিনে 3 টাকা মজুরি। মুদ্রাস্ফীতির বিপর্যয়কে আপাত দৃষ্টিতে যতখানি তীব্র বলে মনে হয়, আজ হলো বাবু ভোমার। তোমরা ভালোবাসাকে মেরে ফেলতে চাও, পারবে পারবে মেরে ফেলতে পারবে পারবে না, তার আগে পৃথিবী মরে যাবে। হ্যাঁ, তার আগে পৃথিবী। তুমি তুমি কে? আমি 20 লাখের একজন। কোন 20 লাখ? কি 20 লাখ? 1962 সাল পর্যন্ত যে কটি আণবিক বোমার পরীক্ষা হয়েছে এই পৃথিবীতে, তার তেজস্ক্রিয়তার ফলে 20 লক্ষ বিকলাঙ্গ শিশু জন্মেছে। আমি তাদের প্রথম দফার একজন। পৃথিবী আগে জন্মাচ্ছে, তাই জন্মাচ্ছে, এরপর রোজই জন্মাবে। ওসব ওসব এদেশের ব্যাপার নয়, এখনো নয়, এইবার হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, 18 মে 1974, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ভারতবর্ষ পরমাণু সফল হলো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিশ্বের দরবারে 6 নম্বর, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 1962 পর্যন্ত 20 লক্ষ, আজ 18 মে 1974। না না, এখানে ছোট বোমা। 2000 টন টিএনটি। হিরোশিমার বোমাটা শক্তি ছিল 20,000 টন টিএনটি। এখানে মাটির নিচে তেজস্ক্রিয়তা নেই। কে বলে নেই? এখানে শান্তিপূর্ণ ব্যবহার। আমি শান্তিতে জন্মেছি। আমরা সবাই 20 লাখের সবাই শান্তভাবে জন্মেছি, এখনো জন্মাচ্ছি। না না, তা নয়, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। শান্ত, আমরা সবাই শান্ত। শান্তিপূর্ণ জন্ম, শান্তিপূর্ণ মৃত্যু, মাঝখানে শান্ত বিকলাঙ্গ জীবন। 1962 পর্যন্ত 20 লক্ষ। এখন এখন কত হবে? চলে যাও বলছি। দেখি দেখবা, তোমার হাত দুটো বেশ সোজা, মুখটা কত পরিষ্কার। তুমি জন্মে গেছে যাও তুমি। তোমার ছেলে জন্মে গেছে তো? আমি শুনতে চাই না এসব কথা। অনেক পরীক্ষা, অনেক বোমা, কত বোমা জানো? জানতে চাই না আমি। কত বোমা জমেছে, তাই দিয়ে এই পৃথিবীটাকে পুরো ধ্বংস করা যায় 400 বার। এই পৃথিবী কিন্তু দরকার হবে না, একবারই যথেষ্ট। এই পৃথিবী একটাই পৃথিবী। There's nothing to do. You go and stand there. There. Don't move and watch
Watch out! Back to back like in the good old days, eh? Do you see anything coming? What? Do you see anything coming? No. Nor I. Must have had a vision. What? Must have had a vision. There's no need to shout. Do you see? Oh, pardon. Oh, no. Carry on. Oh, no, after you. No, you first. No, I interrupted you. On the contrary. Ceremonious ape. Punctilious pig. Finish your phrase, I tell you. You finish your own. Moron. That's the idea, Didi. Let's abuse each other. Moron. Vermin. Abortion. Mopian. Sewer rat. Curate. Cretin. Critic. Critic. Now let's make it up again. Go. Didi. Your hand. Take it. Come to my arm. Your arms. My breast. Off we go. Has fun. And what do we do now? While waiting, We could do our exercises, our movements, our elevation, our elongation, our relaxation, to warm us up, to calm us down. Off we go. Doop doop doop, doop doop doop. 1, 2, 3, 4. That's enough. I'm tired. Yes, you're right. We're not in form. What about a little deep breathing? I am tired breathing. You're right. Let's just do the tree for the balance. The tree? Your turn. Do you think God sees me? You must close your eyes. God, have pity on me. And me. Pity on me. And me. On me. God have pity on me. On me. On me. Pity on me. God have pity on me. God have pity on me. On me. On me. তখন তো মাস্টার আমার যাচ্ছে তো তখন ওই বয়সে আমি বুঝতে পারতাম চিনি দিচ্ছি যতবার চিনি দাঁড়ার দিকে তাকাচ্ছেন ততবার নিজের হৃদয় তুই চোখের দৃষ্টির মধ্যে যেন বারবার চিন্তা বারবার জানেন প্র্যাকটিস করতে গেছিলাম বদমাসটা করতে পারি হ্যালো আপনি না প্রতিবারের বাড়িতে না প্রতিবারের বাড়িতে নেই উনি বেরিয়ে গেছে তখন থেকে আর বদমাইশ করতে থাকে কেন করে না অটলকে মনে আছে তোমার? অটল? কোন অটল? আরে অটল পান আমাদের থিয়েটারে শিফটারে কাজ করতো। ও অটল, তাই বলো। হ্যাঁ কি হয়েছে? সেই অটল পান এখন শীষমহল থিয়েটারের ম্যানেজার। অটল ম্যানেজার বলো কি? ম্যাডাম 5টা টাকা চাইলাম, কি বললে জানো? কি বললে? এভাবে তো পয়সা করি দেওয়া যায় না নিকুঞ্জ বাবু, তার চাইতে এক কাজ করুন, আমি আপনাদের থিয়েটারে ওই শিফটারে কাজ করেছি, এবার না হয় আপনি আমার থিয়েটারে ওই সিন শিফটিং টিফটিং করবেন, কাজও পেলেন পয়সাও পেলেন। অটল বললে তোমাকে এই কথা? বিশ্বাস করো ম্যাডাম, অটল বললে কথা। তুমি কি জবাব দিলে?
আমি আর কি জবাব দেবো? খানিকক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে চলে এলাম। কথা বলার দিন তো আমাদের ফুরিয়ে গেছে ম্যাডাম। আমি বলেছি, তুমি বলেছ, আর হাজার হাজার দর্শক মন্ত্রমুগ্ধের মতো বসে শুনেছে। তা শুনেছি নিকুঞ্জ, তা শুনেছি। কত নাটকের কত কথা বললাম, আর অবাক হয়ে সবাই শুনলে, তারিফ করলে, হাততালি দিলে। কত কত কথাই যে মনে ভিড় করে আসছে নিকুঞ্জ। আচ্ছা আচ্ছা, ওই যে নাটকটা মনে আছে? এই যে বখতিয়ার বখতিয়ার, এখনো কি বুঝো না? রিজিয়ার মন ভস্মাচ্ছন্ন বন্ধি যথা পাংশু আবরণে রাখে লুকাইয়া আপন দাহিকা শক্তি, রিজিয়াও তেমনি হাসি দিয়ে রেখেছে ঢাকে আপনার হৃদয়ের পেজ। আরে আরে ঘৃণিত তাতার, জানো নাকি রিজিয়ার নয়নের কণামাত্র জ্যোতি স্পর্শ মাত্রে দহিবারে পারে শত শত তাতার। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। জানো নাকি তাতার বালক মাতৃঅঙ্ক হতে ছুটে চলে যায় সিংহ শিশুসনে করিবারে মল্লরণ। তুমি দিল্লেশ্বরী, কটাক্ষে তোমার শত শত তাতারের হৃদয় শনিতে বদ্ধভূমি হইবে রঞ্জিত। কিন্তু যদি এই রক্ষী শূন্য কক্ষে এই দণ্ডে নিষ্কর্ষিত মম দ্বিখণ্ডিত করে তপসীর, কি করিতে পারো তুমি? কি করিতে পারি আমি? আরে আরে বাতুল তাতার, এই বাম পদাঘাতে ক্ষুদ্র পতঙ্গের মতো তোমারে গলিতে পারি। মূর্খ বখতিয়ার, বাসনা যদ্যপি, দেখো প্রত্যক্ষ প্রমাণ কি করিতে পারি আমি। তার আগে শর্মিষ্ঠাকে এখানে ডেকে নিয়ে এসো। দেবযানী, তুমিও গিয়ে তোমার সাজ করে না। পুরোহিত একবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, ওকে এখানে আসবার কথাই বলেছি। না, আর ওই শর্মিষ্ঠাকে সাবধান করে আমিও যাচ্ছি। না, ও দৈত্য কুলের কন্যা, আর্যপুত্র যে তিরস্কার করতে এমন অভ্যস্ত, ও অনায়াসে আজকে আনন্দে বাধা সৃষ্টি করতে পারে। মহা, ওর কাছে আমাকে একলা ছেড়ে দিতে তুমি ভয় পাচ্ছ? বেশ, ইচ্ছে হলে তুমিও থাকতে পারো। না, থাক। শোনো শর্মিষ্ঠা, তোমাকে কিছু বলা আমার উচিত নয়, তার সময়ও নেই। তবে তুমি ওকে অকারণে বিব্রত করো না। ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে গৃহে পাঠানোর ইচ্ছে ওর নেই। তুমি ওর ভালোবাসাকে অপমান করো না, তাতে তোমারও সুখ নেই। তুমি কিছুদিন অন্তত ভালোভাবে থাকো, তারপর তোমাকে তোমার গৃহে পাঠিয়ে দেওয়া হবে। কোন মুখে গৃহে যাব? এই কথা পূর্বে তোমার জানা ছিল না? আমার ধৈর্য, আমার ভালোবাসার এই প্রতিদান। মরতে চাইলে যাও, আমি তোমাকে দাসত্ব থেকে মুক্তি দিচ্ছি, তুমি আত্মহত্যা করতে পারো। কিন্তু এই মুহূর্তে এই প্রাসাদ ত্যাগ করে চলে যাও। এটা রাজ আজ্ঞা শর্মিষ্ঠা। যাবার সময় মাথার সাদা চুলগুলো উঁকি দিয়ে দেখ। ওর মতো অসংখ্য নারী সুলভ মহারাজ, আপনি ওকে ওর পথে যেতে দিন, আপনার পায়ে পড়ছি। এবার আমি চললাম মহারাজ। আমার অনুরাগ আর ভালোবাসা যখন ধুলায় লুণ্ঠিত, তখন আমি আবার সতীনের পুত্রবধূর মান অপমানের চিন্তা করব। তিনি সেই কথাই বলেছিলেন। ওর সঙ্গে সঙ্গে দেবী শর্মিষ্ঠাও গেছেন বোধ হয়। কখন গেল? এমন কি হলো যার জন্য তাকে চলে যেতে হলো? মহাপুরুষদের বংশে আমি জন্মগ্রহণ করেছি, এটা ঠিকই, তবে আমি একজন মানুষ মাত্র। গুরু, আমাদের বংশের কথা বলতে গিয়ে তোমার স্বরে এমন উপহাস কেন? এই অনুপম কুলে জন্মগ্রহণ করে তুমি পুণ্যাত্মা। এই মহান কুল সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকা প্রয়োজন। সেসব ত্যাগ করে তুমি মহাপুরুষদের কুল বলে উপহাস করছো কেন? এ কি সত্য নাকি তোমার বিনোদনের বিকৃত রূপ? আমি সজ্জায় পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আর আমার সন্তান মহামন্ত্রীদের সঙ্গে আলোচনা। সাপ থেকে উদ্ধার পাওয়ার উপায় জানতে পেরেছো? পেরেছি। দেবযানীকে আপনি কুয়ো থেকে উদ্ধার করেছিলেন, সেই কথা স্মরণ করে কৃতজ্ঞতা বসে আপনার উদ্ধারের উপায় তিনি জানিয়ে গিয়েছেন। যদি কোনো যুবক আপনার এই জরা গ্রহণ করে, তাহলেই আপনি আপনার যৌবন ফিরে পাবেন। এর জন্য কি লোকের অভাব? আর্যাবর্তের রাজ চক্রবর্তীর জন্য জনতা কি অপ্রতুল হয়েছে? আমি আপন প্রাণের মায়া ত্যাগ করে তাদের রক্ষা করেছি। তাদের মধ্যে একজনও তাদের যৌবন দিতে সম্মত নয়। একথা কোন উন্মাদ বলবে? এটাই সত্য। কি সেই সত্য? আপনার বার্ধক্য গ্রহণে কেউ সম্মত। কেউ মানে কারা? আমি আপন সন্তানের মতো যাদের পালন করেছি, তারা যাদের জন্য যুদ্ধে শত সহস্রবার প্রাণ বাজি রেখেছি, তারা তাদের মধ্যে কেউ সম্মত নয়। দেখুন, যুদ্ধের ভূমিতে মৃত্যুকে বরণ করা আর অন্যের পাপের বোঝায় সারা জীবন পীড়িত হওয়া এক কথা নয়। অন্য কোন উপায় জেনে এসো।
না পিতা, তা সম্ভব নয়। মা যা বললেন তাই করুন। মা অর্থাৎ দেবী শর্মিষ্ঠা যা বললেন আপনি তাই করুন, আপনি বানপ্রস্থ গ্রহণ করুন। গুরু, এখন অন্তত আমার সঙ্গে পরিহাস করো না। আমাকে এ ধরনের কথা তুমি আমাকে বলো না। মনে হচ্ছে তুমি আমার দুঃখের গভীরতা উপলব্ধি করতে পারছো না। কিন্তু সেই নাম শোনায় তিনি আগ্রহী ছিলেন না। আগ্রহী ছিলেন না? ওই নাম উনি পূর্বেই অনুমান করে নিয়েছিলেন। কে সেই ব্যক্তি? আমি। মনে রেখো, ত্যাগের গর্ব বিষের সমান। গর্ব নয় মা, আনন্দ হয়। এর অন্তর্নিহিত সত্য আমাকে জানতেই হবে। এ কি করলে চিত্রলেখা? গুরুকে বহিষ্কার করে দিলে? যদি কোনো ভুল করে থাকি মার্জনা করবে। আমি জানি আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে, তবে তোমাকে আমি কথা দিচ্ছি গুরুরাজের যৌবন নিয়ে আমি বেশি দিন থাকবো না। আমার উদ্দেশ্য সিদ্ধ হলেই আমি আবার তা ফিরিয়ে দেবো। যখন অভিশাপ দিয়েছিলেন তখন আমি কর্তব্য বোধহীন হয়ে গিয়েছিলাম, কিন্তু তার অর্থ এই নয় যে আমি অমরত্বে কাঙাল হয়ে গেছি। আমি শুধু একটি বিষয়েরই কাঙাল, সে হলো আমার এই প্রজা। আপনার যৌবন আর আপনার প্রজা, একমাত্র আপনার মতো ভীরুরাই চোখ বন্ধ করতে পারে। পৃথিবীতে মানুষ নেই, শুধু মুখোশ রয়েছে। মুখোশ। এই প্রাসাদ যেখানে একসময় মনুষ্যত্ব ছিল, তা এখন আপনার মতো মানুষে পূর্ণ মহল। কিন্তু নিঃসঙ্গতা এর চেয়েও ভয়াবহ। আপনি আমার হাত ধরতে পারেন। আমার নাম কালী। আমার নাম কালী, লোকে বলে বোম কালী। এইসব দেখছেন ফুটবল পান্ডার দল সভা আপনারা শুনুন কেমন করে নিজেদের টিমকে জেতায়। লড়িয়া লড়িয়া ভাইরা। ইস্ট বেঙ্গলের খেলায় পড়ে কত তরুণ কিশোর গদিয়ান, গান চলে মুক্ত স্বরে। খেলায় পড়ে কত তরুণ কিশোর গদিয়ান, মুক্ত স্বরে। কত বিষাণু বিকাশের ঘামে লাগে ইডেনের মাঠ হলো স্বর্ণপ্রভা। কত বিষাণু বিকাশের ঘামে লাগে ইডেনের মাঠ হলো স্বর্ণপ্রভা। গান চলে মুক্ত স্বরে। ইস্ট বেঙ্গলের খেলায় পড়ে যে খেলায় পড়ে কত তরুণ কিশোর গদিয়ান, গান চলে মুক্ত স্বরে। আমি এদের গুরু। এই সব দেখছেন চুল এলোমেলো, সারা গায়ে ঘাম, চোখগুলো উত্তেজনা চকচক করছে, হাজার নজওয়ানদের সব। আমার কাঁধে তুলে নেয় না, তবে আমি শুরু করি। মাঠে মাঠে যখন আমাদের টিম নামে, প্লেয়াররা সবাই একবার এদিকে তাকিয়ে নেয়। ওরা জানে এখানে আমি আছি, আর আছে হাজার নজওয়ান। অপোনেন্ট টিম আমাদের ভয় করে, ফার্স্টে ওদের কলকিকা আওয়াজ। ওদের কোন প্লেয়ার একটু বেগল বাই করলে আমরা স্ট্যান্ড স্টেন। শিকারের গন্ধ পাওয়া নেকড়ের মতো। লাঞ্চন আমাদের গোল অফসাইড করে দিলে তারও জান পয়লা। আমাদের টিম হারতে থাকলে ভোলা বাবার চরণে বডি থ্রো রেফারিকেও পটানোর চেষ্টা করি দরকার পড়লে। চোখের কি বুঝে চিনবে? ভালো কথায় কাজ না হলে রেফারির বাপের শ্রাদ্ধ। বাবাকে তোর রেফারি, বাপ নেই ঘরে বেগম মা তুই রেফারি, বেগম মা তুই রেফারি, বেগম মা তুই রেফারি। এমনি ভাবে আমরা জেতাই আমাদের টিমকে। জিতেছি
জিতেছি, আমরা জিতেছি, আমাদের আমার নিজেরও বহুত সাপোর্টার আছে। কি বলতো না বলি তাদেরই একজন। আরে তুই ওর সাপোর্টার তো? জরুর কায়দা, নিশ্চয়ই। মারাদোনা অটোমেটিক 50 টাকা লাগবে। আমি স্টুডেন্ট কাইদা 50 টাকা কত থেকে পাবো বলো? কারণ সকালে যে খবরের কাগজ বেচছিস, পয়সা পয়সা হচ্ছে না? সে আর কম পয়সা চলি কাইদা। সামনে শনিবার তুমি ঝোলা জায়গা তো? হ্যাঁ, কি ব্যাপার? এই প্যাকেটটা, এই প্যাকেটটা ওই নোপাড়ার মোড়ে নতুন হলদে বাড়িটা আছে না, হ্যাঁ, সে বাড়ির বুড়ো কর্তাকে দিয়ে দিও। হ্যাঁ দাদা, এমন তো বাজার নাই তোরা, ওরই মধ্যে ঢুকিয়ে দিয়ে দিও। হ্যাঁ হরি বাবা, তুমি যেন প্যাকেটটা খুলো না। হ্যাঁ খুলে খুলো না, মানে এমনি সব খারাপ বই, রসের বই আর কি। আচ্ছা ঠিক আছে, মুখখানে একবারে শুকিয়ে গেছে, যা হাত মুখ ধুয়ে পায়েস করেছি তোর জন্য। এক্ষুনি বেরোবা, খেতে ইচ্ছে করছে না আমার। কি ব্যাপার, তোদের দল হেরেছে বুঝি? আর অত সস্তা না, এক গোলে জিতেছি। কে গোল করলো? সুদীপ। সুদীপ চলে গেছে। আরে অমন সুন্দর দেখতে মোহামেডানে চলে গেল। সুন্দর দেখতে মানে? তোর কাছে এখানে ছবি দেখেছিলাম, সুন্দর দেখতে, বেশ বেশ পুরুষ মানুষের মতো। তাহলে তোর সঙ্গে আলাপ নেই ওদের? কাদের? ওই যারা ফুটবল খেলে। ওরা সব রাজার বাচ্চা, মুরগি খায় রোজ, এরোপ্লেনে করে বম্বে দিল্লি যায়, চাকরি জায়গা সই করে এলেই চলে, হেভি রেলা। ওরা আমাদের 500 টাকা খারাপ। ওরে কয়লাওয়ালাকে বলে যাস কয়লা পুরি। এই বাবা, আমার দেরি হয়ে যাবে। আচ্ছা তোর রাস্কেলটা কি বলতো? मैं था ज्योतिषी दूर देश का। याद मुझे आता है, तुमने कहा था कि द्वंद्व अनिवार्य है क्योंकि उससे ही जय होगी कौरव दल की। मैं हूं वही। आज मेरा विज्ञान सब मिथ्या ही सिद्ध हुआ। सहसा एक व्यक्ति ऐसा आया जो सारे नक्षत्रों की गति से भी ज्यादा शक्तिशाली था। उसने रणभूमि में विषादग्रस्त अर्जुन से कहा, मैं हूं परात्पर, जो कहता हूं करो, सत्य जीतेगा, मुझसे लो सत्य मत करो। प्रभु थे वे, उनकी गति में ही समाहित है सारे इतिहासों की, सारे नक्षत्रों की दैवी गति। पता नहीं प्रभु है या नहीं, किंतु उस दिन यह सिद्ध हुआ जब कोई मनुष्य अनासक्त होकर चुनौती देता है इतिहास को, उस दिन सारे नक्षत्रों की दिशा बदल जाती है। नियति नहीं है पूर्व निर्धारित, उसको हर क्षण मानव निर्णय बनाता ले जाता है। प्रहरी, इसे वस्त्र दो, एक अंजुल मुद्राएं दो। तुमने कहा है जय होगी दुर्योधन की। मैं तो हूं एक झूठा भविष्य मात्र। मेरे शब्दों का इस वर्तमान में कोई मूल्य नहीं। मुझ जैसे जाने कितने झूठे भविष्य, ध्वस्त स्वप्न, गलित तत्व बिखरे हैं कौरव की नगरी में गली गली। कायर अश्वत्थामा शेष हुआ अभी तक,
जैसे रोगी मुर्दे के मुख में शेष रहता है, गंदा कप, बासी थूक शेष हो अभी तक। क्यों आत्मघात कर लूंगा? इस नपुंसक अस्तित्व से छुटकारा पाकर यदि मुझे पिघली न कागली में उबलना पड़े तो भी शायद इतनी यातना नहीं होगी। किंतु नहीं, जीवित रहूंगा मैं अंधे बर्बर पशु सा, अंधे बर्बर पशु सा। वाणी हो सत्य धर्मराज की, मेरी इस पसली के नीचे 2 पंजे उगाएं, मेरी ये पुतलियां बिन दांतों के चीत खाएं पाए, जिसे वक्त, केवल वक्त, केवल वक्त। तो वो है अनिवार्य, और ये तो स्वयं होगा और वो तो स्वयं होगा। आज इस पराजय की वेला में सिद्ध हुआ, झूठी थी सारी अनिवार्यता भविष्य की। केवल कर्म सत्य है, मानव जो करता है इसी समय, उसी में निहित है भविष्य युग युग तक का। इसीलिए उसने कहा, अर्जुन उठाओ शस्त्र, विगत युद्ध करो। तुमने कहा था जय होगी दुर्योधन की। जय हो दुर्योधन की। अब भी मैं कहता हूं, मृत हो, थका हो, लेकिन जाकर कहूंगा मैं, नहीं है पराजय ये दुर्योधन, इसको तुम मानो नए सत्य की उदय वेला। मैंने बतलाया था उसको झूठा भविष्य, लेकिन अब जाकर उसे बतलाऊंगा कि वर्तमान से स्वतंत्र कोई भविष्य नहीं। अब भी समय है दुर्योधन, समय अब भी है। तो मैं क्या करूं? मैं जिसके वर्तमान में मैं हूं और मेरी प्रतिहिंसा है, युधिष्ठिर के अर्धसत्य ने जिसके भविष्य की हत्या कर डाली, इसीलिए जीवित रहूंगा मैं। पहले ही मेरे पक्ष में नहीं है निर्धारित भविष्य अगर, तो वो तटस्थ है, शत्रु है। अगर वो तटस्थ है, शत्रु है। आज नहीं बच पाएगा वो इन भूखे पंजों से। मैं इस प्रतिहिंसा में बिल्कुल अकेला हूं। तुम्हें मारा धृष्टद्युम्न ने अधर्म से, भीम ने दुर्योधन को मारा अधर्म से। दुनिया की सारी मर्यादा बुद्धि केवल इस निपट अनाथ अश्वत्थामा पर ही लादी जाती है। पूरा बोझ डरे हुए बाहें फैलाकर भीम ने पशुवत घोर नाद किया। कैसे दुर्योधन की दोनों कनपटियों पर 2-2 नसें सहसा फूली और फूट गईं। टूटी हुई जांघों में एक बार हरकत हुई। शायद युद्ध लिप्सा नहीं शांत होगी कृष्ण की। तो ये लो, ये है ब्रह्मास्त्र। अर्जुन, स्मरण करो अपने विगत कर्म। इसके प्रभाव को 1 क्या करोड़ कृष्ण मिटा नहीं पाएंगे। सुनो तुम सब, नभ के देवगण अपने अपने विमानों पर आरूढ़ देख रहे हो जो इस युद्ध को, साक्षी रहोगे तुम। विवश किया है मुझे अर्जुन ने। ये लो, ये है ब्रह्मास्त्र। প্রিয়তম, কোন ব্যঞ্জন খেতে ইচ্ছে করো? বঞ্জন বঞ্জন তা কয়েকটি বিচালি আনো না, বিচালি বা কুচনো খড়, মিহি করে কুচনো খড়, 1 বাটি খড়। খড়ের চেয়ে মিষ্টি জিনিস আর কি আছে বলো? আমার দলে আছে এক সাহসী পরী, আনবে সে কাঠবেড়ালির ভান্ডার ভেঙে কুচি কুচি বাদাম। বাদাম অখাদ্য, বাদাম আমি একদম খেতে পাই না। তাছাড়া শুকনো আমের আটি যদি কয়েকটা আনতে পারো না, উফ, আটি খাই না কতকাল।
প্রিয়তম, শুনবে কোনো সঙ্গীত রাগিনী? হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতাদির ব্যাপারে আমার কান মোটামুটি তো এর আছে। হোক না, একটু ঢাকঢোল হোক। আপনার কি দরকার
তুমি আমার আগে সাহায্য করবা দিলে তো পারবামি তুমি কি কি কাজ জানো আমি মহারাজ পুষ্যের অশান্তি কাজ জানি তুমি মায়না কত চাও আমারে ডাকলে মহারাজ মাস গেলে 1000 টাকা দাও दुश्मन को रोकने वाला सारे जंगल को राज में कोई होता बाकी नहीं। हमारे सेनापति चंपत राय नाम रहे खुद रुद्रसेन के साथ में सुनाने ढानी का भी आता है फिर हमारे राजवंशों की जोड़ी फिर से कैसे गाड़ना चाहिए। वो पुजारी जो राजवंशों की जोड़ी की देखभाल के लिए फिर पर मुकर्रर किए गए थे वो खुद राजवंशों की जोड़ी समेत रुद्रसेन के दरबार में पहुंचे। भाई इसमें महारानी की साजिश मुझे न लगी। राजधानी पर युद्ध की रंगों बनाए दुश्मन की बहुत भारी संख्या में नदी पार तक पहुंचेंगे। घाट घाट तक पुल बनाया जा रहा है। सुना है कल तक दुश्मन के मन में मेरा हाथ ऐसा नहीं रहे भाई जिसे तुम बता सकते हो। महाराज ये क्या है? ये तो मेरा कर्तव्य है। युद्ध में मेरे दोनों बेटे मेरे साथ थे। मेरे घर के नौकर चाकरों में जितने पुरुष हैं सब मेरा साथ देने के लिए तैयार। आपके पास जितने भी सिपाही बच रहे हैं उन्हें हुक्म दीजिए कि मेरे साथ चले। मैं फौरन ही तो भूमि की तरफ रवाना हो जाता था। मैंने देखो बाण और सिपाहियों को रखता हथियार से महल से काटा करवाए उन्हें तुम्हारे आप लोग न करें तो 100 आदमी तो मैं भी जमा करूंगा। बस अब मैं निकलता हूँ। दुश्मन की बहुत की संख्या है। छोटे छोटे कई राधे महाराजे रुद्रसेन के साथ चल रहे हैं। रोज से भरी तुम्हारी आंखें मुझे भूल रही है। सेनापति विराट जी सेनापति कि हम और किस तरह तुम्हारे शैतान का पता लगाएं। मैं जान जाऊं कि तलवार सत्ता की निशानी है तो सत्ता तलवार भाई तुम बगैर तलवार के नायक ताकि मैं देश की तरफ किसी और
साजा है। रोशनी लाओ। अब आंखें खोलिए। अब कुछ नजर आ रहा है? मुझे नहीं देख रहा। आप तो मैंने पहले ही पहचान लिया था स्वामी। हाँ, लेकिन क्या बनना है? पूरे बच्चे से 4 फुट 11 इंच, पहले 2 फुट का, क्या रफ्तार, क्या गुफ्तार, क्या उठान, क्या मुस्कान। सर देखिए मैं देखिए तो कमल, रात देखिए तो हीरे, गर्दन देखिए तो खयाल की सुराई, उंगलियां ये जो बिखर जाए, सर से एड़ी तक खजा खा जाए। देख लो ठीक रास्ते पर, इसी घर में रहना अब तुम्हें। घर भी मेरी तरह बाद में साला चीचपड़ मत करना। हाँ देख लो, अगर ठीक लगे तो डालो पोटली उधर, नहीं तो बाहर का रास्ता नापो। ये कोई राजा का महल नहीं, सफाराम बाइंडर का घर है। सफाराम बाइंडर तुम्हारे पहले वाले मर्द की तरह नहीं, घर में कोई आए तो मुंह उठाकर बोलना नहीं। अगर मैं घर में ना रहूं तो घर में किसी को बुलाना भी नहीं। इस घर का मालिक मैं हूं, मेरा अदब मान कर चलना होगा। क्या? अरे यहां रहते किसी से डरने की जरूरत नहीं कि सखाराम बाइंडर सबका ताल बनकर बैठा है। बहुत बढ़िया। मर्द का क्या नाम? मर्द का क्या नाम था तुम्हारे? अरे सखाराम, अरे सुन तो, निकल बाहर, निकल 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 यार, निकल साली, निकल। खबरदार तो भीतर आई तो निकल। अगर दोबारा भीतर आई तो गला घोड़ दूंगा, गला। अरे तुझे मार कर तो फांसी चढ़ने को भी तैयार हूं ना सुतरी साली। क्या? मैं मर गया तेरे लिए। चप्पल उधर। पसंद है? पहले वाला हमारा घर बहुत बढ़िया रहा। दारू देखने से दारू इधर। तुम इतनी मंगल नहीं हो भाई तो क्या रजवाड़े की महारानी है? इसी घर में रहती थी क्या? हाँ लक्ष्मी
1 बरस और 21 दिन रही यहाँ में, तो अब क्या बनना आई है यहाँ? अमल ने भतीजे के यहाँ गई थी, राजा रानी की गृहस्थी, बीच में मुझे कौन रखता, यहाँ चली आई और कोई नहीं है मेरे भाई, पर मरते वक्त तुम्हारे पाँव पे दूर जाइए। तेरे गला भर दी अभी तक जरा पी सकता, तुम्हें बीरा पड़ जाता है तू। चंपा, अरे चंपा चंपा क्या चिल्ला रहा है रे मुझे? तू अब मर्द नहीं रहा, हिजरा हिजरा पानिया साला, क्या काशी जाके गंगा किनारे बैठ, हमारे रास्ते में न पड़ता है देती है। मुंह संभाल कर बात कर चंपा, बहुत बुरा आदमी हूँ। नहीं 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 चंपा, नहीं चंपा, नहीं चंपा, তোমাকে যে ফিজিক্স শিক্ষা হবে তার কি মানে আছে? মানে তুমি ঘোড়া পাবো, হ্যাঁ ঘোড়ার প্রজনন বিদ্যাটা শিখে নাও, ভালো ব্যবসা, অনেক ঘোড়া পাবে। তার চেয়ে বরঞ্চ আপনি দেখুন না আমার এই সাম্প্রতিক গবেষণার কাগজগুলো, মানে পতনশীল বস্তুর গতি প্রকৃতি নিয়ে যে গবেষণাটা করেছি, কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে দেখুন না, 500 মাইল 46টা বছর পার করে দিয়েছি, নিজেকে খুশি করার মতো একটা কাজ। তাহলে অবশ্য আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করা আমার একেবারে উচিত হবে না। আমি খুবই দুঃখিত সেনার। আমার ধারণা তুই তাই হবি। কত লক্ষ কোটি প্রশ্নের উত্তর আমাদের অজানা আছে, তো সেগুলো খুঁজে বের করতে চল, আমার কাছে চল। কিন্তু এটা অনেক বেশি উন্নত, অনেক বেশি কার্যকর। ভালো ভালো খাবার দাবার না পেলে তো আর কাজে প্রেরণা পাই না, জানাই তো। সত্যি করে বলো, অপয়সা মাইনে দেয় একটা মদের গাড়ি, কারণ ভয় ভয় করছে গাড়ি। এসব শুভ্র মেঘরাজ এই কথা আমরা মেনে নিতে পারবো না। বরং প্রভু শাস্ত্রে যে বলেছে, যে ব্যক্তিটা ফসল লুকিয়ে রাখে জনগণ তাকে অভিশপ্ত করে। শাস্ত্রে এও বলেছে যে বুদ্ধিমান ব্যক্তি নিজের জ্ঞানকে অপ্রকাশিত রাখে। শাস্ত্রে এও বলেছে ভগ্ন হৃদয় তার অস্থিমজ্জাকে শুষ্ক করে দেয়। জ্ঞানের প্রকাশের আকুতিও কি আপনারা শুনতে পাচ্ছেন না? তোমার বাবা একটাও নতুন বই লিখেন না। হ্যাঁ, 8 বছর। আমার মনে হয় বাবা নিজের ভুল বুঝতে পেরেছে। হবে। আচ্ছা ভার্জিনিয়া, তোমাকে তোমার বিয়ের ব্যাপারে যে একটা কথা জিজ্ঞেস করি। তোমার বয়স অল্প, আর মাও নেই, আর বাবা তো বড় পাঠাচ্ছে, তাকে তোমার বিয়ের ব্যাপারে আমি আর কিচ্ছু বলতে চাই। আচ্ছা, আজকাল 7-8 বছর হতে চলে তুমি বাঘ বস্তা লুডুবিকোর ব্যাপারে করছে কেন? সেবার যখন রুমে গেলাম, ওই যেবার লুডুবিকোর সঙ্গে আমার সম্বন্ধ পাকা হল, কার্ডিনাল ইনকুইজিটর আমাকে কত আশীর্বাদ করলেন। বললেন লুডোভিকো কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কিন্তু তোমাকে তোমার বাবার সঙ্গে থাকতে হবে, কারণ তোমাকে তোমার বাবার খুব প্রয়োজন হবে। আচ্ছা, এই কথা কেন বলছি? কি জানি বাবু, এইসব শুনে আমার কেমন ভয় করে। তারপর আমার কলারের লকেটটা দেখিয়ে বলেছিলেন তোমার বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবীটাকে ঠিক এই আকারে দেখতে চেয়েছেন। এসব কথা বিশ্বাস করো না। আমি বলি কি, এই সমস্ত জ্যোতির্বিদ জ্যোতির্বিদ নয়, তুমি বরং আসল কোনো জ্যোতিষীকে দিয়ে দেখাও। দেখুন, দেখাবে হয়ে গেছে। কি বললেন তিনি? সামনের কয়েক মাস সূর্য কর্কট রাশিতে থাকবে, তাই আমার একটু
খোঁজ দিতে পারো? এই যাচাই করে দেখার ব্যাপারটা তোমাদের ছোট সন্ন্যাসী ফুলগামকেও যেদিন চার্চের সভায় না গিয়ে আমার এখানে প্রথম এসেছিল সেদিন ও বলেছিল, দেখুন গ্রামের চাষিদের কিন্তু এই যাচাই করে দেখার ব্যাপারটা মারাত্মক ফল দিতে পারে। কেন মজার ছড়াবার নেই। ধর্মশাস্ত্রগুলো শুধুই বাজার তাদের কাশি, আর বৈজ্ঞানিকদের আছে শুধু দম ফাটানো হাসি। কতদিন পর তুমি এলে দুটো দৃষ্টি শেষে পড়বে সূর্যটা ভালো হয়ে ঘুরতে থাকো পৃথিবীটা চারদিকে মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের বাঁচার পথটাকে সহজ করে। এই অবস্থায় যদি কোন আত্মসুখী মানুষ নিজের জ্ঞান ভাড়ারের পুঁজি বাড়াবার জন্য বিজ্ঞান চর্চায় নিজেকে নিযুক্ত রাখে, তাহলে বিজ্ঞান একদিন পঙ্গু হবে। তখন বিজ্ঞানের নবনব আবিষ্কার, নবনব আবেদন, ওই পৃথিবী ধ্বংস করার নবনব অস্ত্র প্রসব করা ছাড়া কিছু প্রসব করবে না। তখন প্রগতির মানে কি তাহলে জানো? জনগণ থেকে দূরে সরে যাবার গতি। তুমি বোধহয় জানো না যে আমি কালা পানি পার হয়ে বিলেত গিয়েছি। সেখানেও তো দেশের খাবার জোটানো মুশকিল। বেশিরভাগ সময় ভিনদেশি ভিন্ন ধর্মীদের খাবার আমায় খেতে হয়েছে। ঠাকুর যা জুটিয়েছেন তুমি তাই খেয়ে প্রাণ রক্ষা করেছ, তাতে দোষের কি আছে? কিন্তু দেশে ফিরে এসে গোবর খেয়ে আমি কিন্তু প্রায়শ্চিত্ত করিনি। সন্ন্যাসীর ভিক্ষা পাত্রে তো মাংস ভিক্ষাও দেয় লোকে। সন্ন্যাসী তো তাও শিরোধার্য করে দেহ ধারণের দায়। তবে এই মাংস টাংস যা বলছো সেসবে অনেকদিনই আমার রুচি নেই। কিন্তু ওই যে লোকটা আমার রান্না করে তার জাতকুলের কথা তো এই গ্রামের লোক সবাই জানে। তারা যখন জানবে তোমার এই প্রসাদ খাওয়ার ব্যাপারটা, তারা কিন্তু এটা ভালো চোখে দেখবে না। আমি তো সবাইকেই বলে বেড়াচ্ছি, শুনে তারা ভাবলো আমার ওই রকমই দশা। হ্যাঁ, আমার তো সবকিছুই ছিল, সর্বস্বই ছেড়ে এসেছি। এখন পরের কাছে মেঘে অন্ন জোগাড় করছি। আচ্ছা, এর কি কোনো দরকার ছিল বলো তো?